আজকে আমাদের পাঠ্য সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি। জেলখানায় থাকাকালীন সুভাষচন্দ্র বসু যে চিঠিগুলি লিখেছিলেন তার এক একজন প্রিয় মানুষকে, তার মধ্যে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন দিলীপ রায়। দিলীপ রায় ছিলেন সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ বন্ধু এবং সহপাঠী। তিনি একজন বাঙালি বুদ্ধিজীবী এবং লেখক ছিলেন। দিলীপ রায় এবং সুভাষচন্দ্র বসু উভয়ের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল এবং তারা উভয়েই ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। দিলীপ রায়ের জন্ম 1897 সালে হয়েছিল। তিনি প্রেসিডেন্সি কলেজ কলকাতায় পড়াশোনা করেছিলেন, যেখানে তিনি সুভাষচন্দ্র বসুর সাথে পরিচিত হয়েছিলেন। তিনি একজন প্রতিভাবান ছাত্র ছিলেন এবং ইংরেজি সাহিত্যে তার দখল ছিল। দিলীপ রায় ছিলেন একজন লেখক এবং তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। তার লেখা বইগুলির মধ্যে দ্য টেল অফ মাই ফ্রেন্ডস অন্যতম। এই বইটি তার বন্ধুদের সাথে তার সম্পর্ক এবং তাদের সাথে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা হয়েছে। এই দিলীপ রায় সম্পর্কে আমরা জানব সুভাষচন্দ্র বসুর চিঠিতে, যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে দিলীপ রায়ের কেমন সম্পর্ক ছিল। প্রিয় দিলীপ, অর্থাৎ সুভাষচন্দ্র বসু লিখছেন তার বন্ধু দিলীপকে, তোমার 24/3/25 তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। তুমি আশঙ্কা করছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনই চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশনের ভিতর দিয়ে আসতে হবে, কিন্তু এবার তা হয়নি, সেজন্য খুবই খুশি হয়েছি। এখানে একটু বলি, ডাবল ডিস্টিলেশন বলতে কি, পরিশ্রুত হয়ে আসবে দুবার। তার মানে একটা চিঠিকে পরিশ্রুত হওয়া বলতে কি বুঝিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র? তিনি তো একজন স্বাধীনতা সংগ্রামী এবং সেই জন্য তিনি জেলে বন্দী। আমরা দেখতে পাচ্ছি মান্দালয় জেল থেকে চিঠিটা লেখা হচ্ছে 2/5/25। তো যেহেতু তিনি জেলে বন্দী এবং বন্দীদের কাছে যদি কোনো চিঠি যায় তার মধ্যে কোনো রকম স্বাধীনতা আন্দোলনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কি না সেটা সম্পূর্ণ চিঠি পড়ে নিয়ে তবেই ওই চিঠি জেলের কয়েদিদের বা জেলের বন্দীদের দেওয়া হতো। একবার না, একাধিকবার যেহেতু সেই চিঠি পড়ে নিয়ে তার বিষয়বস্তু জেনে তবে সেই চিঠি জেলের বন্দীদের হাতে তুলে দেওয়া হতো, সেটা হয়নি বলে এখানে নেতাজি সুভাষচন্দ্র বলছেন যে তিনি খুশি হয়েছেন যে চিঠিটা না পড়েই, ডাবল ডিস্টিলেশন হয়নি, না পড়েই সেটা তার হাতে তুলে দেওয়া হয়েছে। মানে আর কেউ সেই চিঠির বিষয়টা জানেনি। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষের উত্তর দেওয়া সুকঠিন। তার মানে দিলীপ রায় যিনি চিঠি দিয়েছিলেন তার সেই চিঠিটা এত কোমলভাবে স্পর্শ করেছে সুভাষের হৃদয়কে, নেতাজির হৃদয়কে, এবং সেই চিন্তা, তার চিন্তা এবং অনুভূতি এমনভাবে অনুপ্রাণিত করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে তিনি উত্তর দেওয়ার ভাষা পাচ্ছেন না। এই চিঠিখানিকে যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে হবে সেও আর এক অসুবিধা। অর্থাৎ নেতাজি যে কিছু লিখবেন সেটাও যখন আবার তিনি জেলের মাধ্যমেই দিলীপ রায়ের কাছে পাঠাবেন, সেই চিঠিটাতেও কোনো স্বাধীনতা আন্দোলনের পরিকল্পনা হচ্ছে কি না সেটা পড়ে নিয়ে তবেই ওই চিঠি কিন্তু বাইরে যাবে। তো সেই জন্য বলছেন যে সেন্সরের হাত অতিক্রম করে যেতে হবে সেও আর এক অসুবিধা। অর্থাৎ তিনি যে মন খুলে কিছু লিখবেন চিঠিতে সেই সুযোগটাও যেন নেই, কারণ সেটা অন্য কেউ পড়ে
তবে সেই চিঠি পাঠানোর বন্দোবস্ত করবে বা করবে না। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। অর্থাৎ এখানে নেতাজি বলতে চাইছেন যে এটা তিনি চাইছেন না যে তার মনের ভেতরে যে কথাগুলো জেলে থাকাকালীন তিনি যে ধরনের মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেই কথাগুলো কেউ পরিষ্কারভাবে জেনে যাক, এটা তিনি চাইছেন না। অর্থাৎ তার চিঠিতে যদি সেই মানসিক পরিস্থিতির কথা তিনি লেখেন তার বন্ধুকে, সেটা কিন্তু যখন কারুর হাত দিয়ে জেলের বাইরে যাবে তখন সেই সেন্সার অতিক্রম করতে গেলে মানে কারুর হাতে পড়ে সেই চিঠি পড়া হয়ে যাবে, তো তাতে তার মানসিক অবস্থাটা সেও জেনে যাবে। তো সেইটা সবার সামনে তিনি আনতে চাইছেন না, তাই বলছেন দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক, এটা তিনি চাইছেন না। তাই এই পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎ কাল পর্যন্ত অপতিতই রাখতে হবে। অর্থাৎ তিনি ওই জেলের কারাগারের মধ্যে বসে যেটা ভাবছেন, যা করছেন, সেটা বলা যাবে না। সেটা বহুদিন পর্যন্ত, যতদিন না তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যেই, মনের গভীরেই সেই কথাগুলো রেখে দিতে হবে। আমার মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। অর্থাৎ ভারতীয় যারা, তারা স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে অকারণে, এটা নেতাজির মনে হয়েছে সম্পূর্ণ অকারণে এবং সম্পূর্ণ অজ্ঞাত কারণে, কি কারণে তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে সেটাও জানেন না অনেকে। তো এরকম অনেক স্বাধীনতা সংগ্রামী জেলে বন্দী আছেন মান্দালয় জেলে, এবং এই পরিস্থিতিটা দিলীপ রায় অনুভব করছেন এবং চিন্তা করছেন যে জেলে কি অবস্থায় তারা রয়েছেন। তো সেটা চিন্তা করেই দিলীপ রায়ের যে প্রবৃত্তি এবং মার্জিত রুচিতে আঘাত করছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার বলেই নেতাজি মনে করছেন। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে। অর্থাৎ ঘটনাগুলো মেনে চলতে হচ্ছে বলতে এর মধ্যে দিয়েই পার হতে হচ্ছে, না পার হয়ে উপায় নেই। মানে জেলের ভেতরের যে পরিস্থিতি সেটাকে মেনে নিতেই হয়েছে। তাই তার মধ্যে থেকেই আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা মনে এনে কিছুটা মানসিক শান্তি আনার চেষ্টা করছেন নেতাজি ওই জেলে বসে। এ কথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি। অর্থাৎ জেলে থাকতে কারোরই ভালো লাগে না। সেই বদ্ধ কারাগারের জীবন নিঃসন্দেহে সুখের নয়, অন্ধকারময় জীবন। কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। অর্থাৎ এখানে যে থেকে খুব একটা ভালো আছেন তা নয়, সেটা বললে পরে মিথ্যে কথা বলা হবে, ভণ্ডামি হবে। আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। তার মানে ভদ্র সুশিক্ষিত ব্যক্তি যারা, তাদের পক্ষে কারাবাসে থাকা অসম্ভব। কিন্তু সেই অসম্ভব কাজটাকেই সম্ভব করতে হচ্ছে পরিস্থিতির দায়ে পড়ে। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এই কথাটা সকল জেলের পক্ষেই খাটে। তার মানে জেলের আবহাওয়াটা মোটেই ভালো নয়, দম বন্ধ করা আবহাওয়া, যেটা বিকৃত অমানুষ করে তোলে। মানে জেলে থাকতে থাকতে মানুষ একসময় মনের দিক থেকে বা মানসিক দিক থেকে ভেঙে পড়তে বাধ্য, এমনই জেলের পরিস্থিতি এবং পরিবেশ। এবং সেখানে তার বিশ্বাস যে ওই যে একটা দম বন্ধ করা চাপা আবহাওয়া, সেটা সব জেলের পক্ষেই একই। এবং যত কয়েদি আছে, যত স্বাধীনতা সংগ্রামী আছেন, তাদের সকলের পক্ষেই সেই আবহাওয়াটা সহ্য করা অত্যন্ত কঠিন। আমার মনে হয়, মানে নেতাজির মনে হয়, অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না।
কারাবাসে নৈতিক উন্নতির কোনো সুযোগ রাখা হয়নি, বরং তারা যেন আরো হীন হয়ে পড়ে, অর্থাৎ আরো তারা মরিয়া হয়ে ওঠে ওখানে থাকতে থাকতে, আরো যেন হীন নীচ হয়ে পড়ে, অর্থাৎ তাদের মধ্যে একটা আক্রোশ জন্মে যায় ধীরে ধীরে, যে অকারণে তারা যে অকথ্য অত্যাচার সহ্য করছে, মানসিক যন্ত্রণা সহ্য করছে, তাদের ওই জেলের কয়েদিদের মানসিকতা তখন অন্যরকম হয়ে যায়, আরো হিংস্র হয়ে ওঠে তারা, বা ভেঙে পড়ে তারা। কথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে। অর্থাৎ তিনি যখন জেলে রয়েছেন তখন তার মনে হয়েছে যে এই জেলে থাকাকালীন যে মানসিক কষ্ট নির্যাতন চলে, এইটার একটা সংস্কার প্রয়োজন, এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। তিনি মনে করছেন যে কারাবাসে থাকাকালীন একটা সংস্কার প্রয়োজন। কারাগার সেখানে মানসিক কষ্ট দেওয়ার জায়গা নয়, শারীরিক যন্ত্রণা দেবার জায়গা নয়। আজকে যেটাকে বলা হয় সংশোধনাগার, তখন সেটার নাম ছিল কারাগার। তো সেই সংশোধনাগারের চিন্তা, মানে যে মানুষ যদি সত্যিই কেউ মনে করছে যে দোষ করেছে, তাহলে পরে তাকে সংশোধন করার জন্য সংশোধনাগারের প্রয়োজন। কিন্তু কারাবাসে, কারাগারের রুদ্ধ পরিবেশের মধ্যে দম আটকে মেরে ফেলা, এটা কোনো শাস্তি হতে পারে না। একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে, এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে, এটাই মনে করছেন। ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ, অর্থাৎ ব্রিটিশ প্রণালী। খারাপ কেন না, ব্রিটিশরা তাদের আইন চালাচ্ছে, আদর্শের অনুসরণ মাত্র। যেহেতু তখন ব্রিটিশ গভর্নমেন্ট রয়েছে, তাই তারা তাদের স্বার্থে সমস্ত আইন তৈরি করে নিয়েছে এবং ভারতবাসীর ওপর অকথ্য অত্যাচার করছে। কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার, ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। আমেরিকাতে কারা শাসন যেভাবে চলে, তিনি সেই পন্থায় নিতে বলেছেন, অর্থাৎ মানুষকে সংশোধন করা, তার মানসিক উন্নয়ন, এগুলোর প্রয়োজন। তো সেই আমেরিকার, ইউনাইটেড স্টেটসে যেমন আছে সেই রকম কারা শাসন হওয়া উচিত বলেই নেতাজি মনে করছেন। এই ব্যবস্থার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, সে হচ্ছে একটা নতুন প্রাণ, বা যদি বলো একটা নতুন মনোভাব এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। অর্থাৎ এটা যদি সংস্কার করা হয়, সংস্কার করে কেমন হবে না, একটা নতুন মনোভাব আনার কথা বলছেন, পরিবর্তন করে কারা শাসনে, এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতির দৃষ্টিভঙ্গি, যেটা একেবারেই তার চোখে পড়েনি কারা শাসনে থাকাকালীন। অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত। যদি মনে হয় অপরাধীরা সত্যি করেই অপরাধ করেছে, তাহলে পরে সেটাকে মানসিক ব্যাধি হিসেবে ধরে নিয়ে তার মানসিক উন্নয়ন, মানসিক গঠনের উন্নয়ন করা দরকার। প্রতিষেধমূলক দণ্ডবিধি, যেটা কারাশাসন বিধির ভিতরের কথা বলে ধরা যেতে পারে, তাকে এখন সংস্কারমূলক নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। তার মানে প্রতিষেধকমূলক ব্যবস্থা, যে কি প্রতিকার করা যায় তার জন্য যে দণ্ডবিধি রয়েছে, যেটা কারাশাসন বিধির ভিতরের কথা বলে ধরা যেতে পারে, মানে তখন যেটা চলছে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এইটা বলছে তাকে এখন সংস্কারমূলক নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। ওই পুরনো দণ্ডবিধি আর চলবে না। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, অকথ্য নির্যাতন, এইটা চলবে না, এ কথা কল্পনা করছেন নেতাজি, এবং এটা সংস্কার প্রয়োজন বলে মনে করছেন, নতুন দণ্ডবিধি আনা প্রয়োজন। আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম, তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। তার মানে অপরাধীকে তিনি অপরাধী দেখতেন বা কারাবাসী বলেই ভাবতেন, এবং খারাপই হয়তো ভাবতেন যদি তিনি নিজে কারাবাসে না যেতেন। যে কারাবাসে গেলে
মানুষের মানসিক কিরম বিপর্যয় ঘটে সেটা তিনি কারাবাসে থেকেই বুঝেছেন। এবং এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকতো, তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। তার মানে এমন কিছু সেই সময় সাহিত্যিক আছেন ওই সময়কালে, যারা হয়তো সাহিত্যের মধ্যে কারাজীবন নিয়ে লিখতেই পারেননি, বা এই কারাবাস জীবন কেমন হয়, সেই সময় মানসিক স্বাস্থ্যের অবস্থা কি হয়, ওই কারাগারবাসীরা কি ভাবে, তাদের দিন কেমন করে কাটে, তাদের মানসিক যন্ত্রণায় তাদের মনের অবস্থা কি হয়, এই কথাগুলো নিয়ে সাহিত্যিকরা সেইভাবে সাহিত্য রচনা করেননি। তার কারণ হচ্ছে কোনো আর্টিস্ট বা সাহিত্যিক তারা কারাবাসে যাননি, সেই জন্যই তারা এটা পারেননি। কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী, সে কথা বোধহয় ভেবে দেখা হয় না। নজরুলও কিন্তু কারাবাসে গেছিলেন, এবং কারাবাসে গেছিলেন বলেই আমরা দেখেছি তার গান কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, এই গান, এই কবিতা এক প্রতিবাদের সুরে ধ্বনিত হয়েছে। তো সেখানে নজরুলের কবিতা যে জেলের একটা অভিজ্ঞতার প্রকাশ, সেটা তার ওই গানের মধ্যে বা কবিতার মধ্যেই প্রকাশ পেয়েছে। এরকম বহু কিছু লেখা রয়েছে তার, যাতে বোঝা যায় তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন, এবং সেই জন্যই সেই অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী তিনি নিজে, যেহেতু কারাবাসে ছিলেন, তবেই না অভিজ্ঞতা অর্জন করে তিনি লিখেছেন। সেটাই বলছেন যে ঋণী, সে কথা বোধহয় ভেবে দেখা হয় না। কেন লিখতে পেরেছেন না, তিনি নিজে, কাজী নজরুল ইসলাম নিজে কারাবাসে ছিলেন বলে সেই কারাবাস জীবন নিয়ে লিখতে পেরেছেন, বিদ্রোহী কবি হতে পেরেছেন। আমি যখন ধীরভাবে চিন্তা করি, তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। তার মানে আমাদের ভেতরে যে যন্ত্রণা, যে কষ্ট রয়েছে, তার পিছনে কোনো মহত্তর উদ্দেশ্য কাজ করছে। যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপী এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না, এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে। কি বলছেন, যদি আমাদের জীবন সকল মুহূর্ত ব্যাপী এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, মানে জীবনের প্রতিটা মুহূর্তে যদি এই মানে দুঃখ কষ্টের ব্যাপারটা, আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য আছে। তিনি যে জেলে বসে আছেন এবং কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তার উদ্দেশ্যটা কি? দেশ সাধন করা, দেশ মাতৃকার স্বাধীনতা। সেই জন্যই তিনি রয়েছেন, তবেই তিনি সহ্য করে রয়েছেন যে এই দেশ একদিন স্বাধীন হবে, এটাই উদ্দেশ্য। তো যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপী ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখ কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না। অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তে যদি দেশের কথা ভাবা হয়, দেশের সুখের কথা, দেশের স্বাধীনতার কথা, দেশমাতৃকার কথা যদি ভাবা হয়, তাহলে পরে সমস্ত দুঃখ কষ্টকে বরণ করে নিতে যন্ত্রণা হয় না। কারণ দেশমাতৃকার স্বাধীনতা সকল স্বাধীনতা সংগ্রামীর কাম্য। তাই দেশমাতৃকার কথা ভেবে সমস্ত যন্ত্রণা তারা কারাবাসে সহ্য করে নিতে পারেন, এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলছে। আত্মা চাইছে এই কষ্ট সহ্য করে নিই, যত কষ্টই হোক, দেশমাতৃকার স্বাধীনতার জন্য এই সমস্ত যন্ত্রণা, মানসিক কষ্ট, শারীরিক নির্যাতন সব কিছু সহ্য করে নিই, এ কথা আত্মা বলছে। কিন্তু দেহ আর তখন সহ্য করতে পারছে না সেই অত্যাচার, সেই মানসিক নির্যাতন বা সেই শারীরিক নির্যাতন সহ্য করার সামর্থ্য হারিয়ে ফেলছে দেহ। তাই আত্মার দেহের মধ্যে অবিরাম দ্বন্দ্ব চলছে। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি, এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু, এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। বলছি, দার্শনিক ভাবনায়, দার্শনিক যে ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে,
যদি মানুষ ওই সময়ে দর্শন চিন্তা করে, দার্শনিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজের জীবনটা কাটাতে পারে, তাহলে পরে ওই বন্দি দশায় মানুষের মধ্যে একটা শক্তির জাগরণ হয়। যদি সেই দর্শনের ছত্রছায়ায় নিজেকে রাখতে পারে ধৈর্য ধরে, তাহলে পরে মানুষের অন্তরের মধ্যে এক শক্তির সঞ্চার হয়। আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি, অর্থাৎ তিনিও সেই পথই অবলম্বন করছেন। বন্দি দশায় দার্শনিক চিন্তা ভাবনা নিয়েই তিনি সেখান থেকে শক্তির সঞ্চার করছেন শরীরের মধ্যে, মনের মধ্যে। দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে, দর্শন বিষয়ে পড়াশোনা করেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন সেইটুকু, এবং জীবনের সম্বন্ধে আমার যে ধারণা আছে সেই ধারণার জন্য পড়াশোনা করেছেন, তাও আমার বেশ কাজে লেগেছে। কোথায় না, কারাবাসে থাকাকালীন। অর্থাৎ যেইটুকুন পড়াশোনা তার আছে এবং যে দার্শনিক চিন্তা ভাবনার দ্বারা নিজে সমৃদ্ধ করেছেন, সেই চিন্তা ভাবনা দিয়ে তিনি কারাবাসে কোনো রকমে সেই মানসিক যন্ত্রণাটাকে সয়ে নিতে পারছেন বা তার থেকে বেরিয়ে আসতে পারছেন। মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই। অর্থাৎ মানুষ নিজেকে কতটুকুন চেনে, নিজের আত্মবিশ্লেষণ করার সময় মানুষের থাকে না। যখন সে কারাবাসে রয়েছে, যখন সে নিজের মধ্যে নিজেই মগ্ন হতে পারবে, চারপাশে আর কোনো কিছু নেই অন্ধকার ছাড়া, তখন সে নিজের মধ্যে ডুব দিতে পারবে এবং নিজেকে আলাদা করে আবিষ্কার করতে পারবে। এবং সেই আবিষ্কারের মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। বন্দী হয়েও সেই আনন্দটা, সেই সুখটা উপভোগ করেছেন স্বয়ং নেতাজি। অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে, কারাবাসে স্বাস্থ্য অটুট থাকার সম্ভাবনা খুবই কম, এর মধ্যেও যদি কেউ স্বাস্থ্যকে ধরে রাখতে পারে তার মানসিক জোর দিয়ে, তাহলে পরে সে বন্দি দশায় নিজেকে এক নতুনভাবে আবিষ্কার করতে পারবে, নিজের শক্তি, নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ নিজের মধ্যে নিজেই ডুব দিয়ে নিজের আত্মবিশ্লেষণ করতে পারবে। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরের এবং প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে, বলছি সেটা শুধু কষ্ট, শুধু আধ্যাত্মিক কষ্ট নয়, শরীরের কষ্ট, মনের কষ্ট, দেহের কষ্ট, এবং সময়ে শরীর দুর্বল হয়ে পড়ে, তাই চিন্তা করার মতন সামর্থ্য থাকে না, মানুষ ভেঙে পড়ে। তার মানে কারাবাসে শারীরিক এবং মানসিক যে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে পার হতে হয়, সেইটা সম্পর্কেই নেতাজি তার বন্ধুকে জানাচ্ছেন। আজকের পাঠ এখানেই শেষ হলো, পরের অংশ আবার দেওয়া হবে।